পুরুষদের ক্ষেত্রে বন্ধ্যাত্বটাকে নিশ্চিত করার জন্য কি কি ধরনের ডায়াগনোসিস করা যেতে পারে? আচ্ছা, যদি আমরা এক্ষেত্রে একদম মানে শর্টকাট করে যে একটা টেস্টেই দিব যদি মনে করি, তাহলে আমরা সর্বপ্রথমে দিতে পারি সিমেন অ্যানালাইসিস। এই সিমেন অ্যানালাইসিসে আমরা দেখতে পাই যে তার যে শুক্রাণু বা যে তার স্পামটা নর্মাল আছে কিনা। যদি নর্মাল থাকে তো কোনো সমস্যা নাই, তাহলে সেক্ষেত্রে তার ওয়াইফকে আমরা কিছু টেস্ট দিয়ে কনফার্ম করতে পারি। আর এছাড়াও পুরুষদের আর কিছু হরমোনাল টেস্ট দেওয়া যায়, হরমোনগত টেস্ট আমরা দিতে পারি তার হরমোনাল কোনো প্রবলেম আছে কি না এটা দেখার জন্য। তবে যদি আমরা দেখি যে 40%-এর কম আছে, সেক্ষেত্রে আমরা অলিগোস্পার্মিয়া বলতে পারি। এই অলিগোস্পার্মিয়ার জন্য অনেক সময় বাচ্চা কনসেপ্ট মানে তার যে জন্মদানে সে অক্ষম হয় বা সক্ষমতা হারিয়ে ফেলে। আর একটা যেটা হয়, যদি একদমই যদি আমরা দেখি যে তার তৈরি হচ্ছে না শুক্রাণু, সেক্ষেত্রে আমরা বলি যে অ্যাজোস্পার্মিয়া। তো সেক্ষেত্রে আমরা বংশগত বা অন্য অন্য কারণগত দিকটা বিশেষ আইডেন্টিফাই করি, দেন আমরা হয়তো ট্রিটমেন্টে যেতে পারি। আর স্যার মহিলাদের ক্ষেত্রে তাহলে কি ধরনের ডায়াগনোসিস করতে হবে? এখানে মহিলাদের ক্ষেত্রে ডায়াগনোসিস করার অনেকগুলো ক্ষেত্র আছে। ব্লাড টেস্ট আছে কিছু, কিন্তু তার হরমোনাল কিছু টেস্ট, যেমন আমরা TSH এটা দেখতে পারি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা, লুটিনাইজিং হরমোন আছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন দেখতে পারি, টেস্টোস্টেরন হরমোন দেখতে পারি, T3 T4 এই হরমোনগুলি আমরা টেস্ট করে দেখতে পারি যে নর্মাল রেঞ্জের মধ্যে আছে কি না। যদি সেখানে থাকে, দেন আমরা তাদের আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে কোনো ওভারি বা ইউট্রাসে কোনো সিস্ট বা পলিপ টাইপের কোনো সমস্যা আছে কিনা বা কোনো টিউমার আছে কিনা, এগুলি আমরা এই টেস্টগুলির মাধ্যমে দেখতে পারি। তো স্যার আমাদের হোমিওপ্যাথিতে কি ধরনের চিকিৎসা রয়েছে বন্ধ্যাত্বের জন্য? ধন্যবাদ। আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা আছে। তবে এই ট্রিটমেন্টের জন্য প্রথমেই যে জিনিসটা করা উচিত, যে কারণের দিকটা আগে দেখা উচিত, এবং সেই জিনিসটা দেখার জন্য স্ত্রী এবং পুরুষ যেই সমস্যা হোক না কেন বা না হলেও আমরা যে কাজটা করি তার পুরো হিস্ট্রি নিয়ে নিই, তার বিয়ের আগের, বিয়ের পরের, তার সামাজিক এবং তার পারিপার্শ্বিক যে ইতিহাসগুলি আছে, তার লাইফস্টাইল, এগুলি আমরা নিয়ে নেই, এবং তার যৌন জীবনের যে বিষয়গুলি থাকে, ইতিহাসগুলি থাকে, এগুলো আমরা নিয়ে নিই। তখন এগুলি নেওয়ার পরে আমরা যদি বংশগত কোনো কারণ পাই বা তার কোনো উত্তেজক বা পরিপোষক কোনো কারণ পাই, যেই কারণটা তাকে ডিস্টার্ব করতে পারে, আমরা কিছু অ্যাডভাইস দিই, এবং সেই সাথে আমরা কিছু ট্রিটমেন্ট বা কিছু ঔষধ আমরা দিই লক্ষণভিত্তিক। যে বোরাক্স, তো বোরাক্সের জন্য সাধারণত আমরা যেটা দেখি যে লিকুরিয়ার একটা বড় সমস্যা থাকে। তো লিকুরিয়ার এর যে স্রাবটা গরম থাকবে এবং পরিমাণ অনেক বেশি থাকবে, এই রুগীটা থাকবে যে সে অনেক উপরে যদি উঠে, 5-6 তলা উঠে বা একটু হাই জায়গা থেকে নিচের দিকে তাকালে ভয় পাবে, এবং সে নিচে নামতে, সিঁড়ি বেয়ে নিচে নামতেও তার ভয় লাগতে পারে। তার চুলটা অনেকটা আঠালো টাইপের থাকবে, যে প্রতিদিন আশ্রালেও সে চুলে ব্যথা লাগে। কিওজোট আসতে পারে, এই একই ধরনের যে সাদা স্রাব থাকতে পারে, জ্বালাকর, ক্ষতকর এবং দুর্গন্ধযুক্ত থাকতে পারে। সিপ্রিনাম আসতে পারে, সেখানে একই ধরনের ঋতুস্রাব থাকবে এবং সেখানে লিকুরিয়ার জন্য দুর্গন্ধযুক্ত থাকবে, রাতে বেশি বাড়বে, এবং রোগীরা থাকবে নিজের জীবনের প্রতি হতাশা, এবং সে মানে আত্মহত্যা করার একটা প্রবণতা থাকবে, এবং সে নিজের ক্ষতিকর বা নিজের জীবনের ক্ষতি হয় এরকম কাজে বেশিরভাগ লিপ্ত থাকে। সে সাধারণত ঠান্ডা টাইপের খাবারটা বেশি পছন্দ করে, এবং রোগী খুবই গরম কাতর থাকে, সে একটু গরম সহ্য করতে পারে না। তার চেহারাটা থাকবে অনেকটা তেলতেলে, এরকম বিষয় থাকতে পারে। অথবা আমরা যদি জেনেটিক্যাল হিস্ট্রি নেই, তার বংশে কোনো আত্মহত্যা করার মতো কোনো ইতিহাস আমরা পেতে পারি, যেহেতু এটা একটা সিবেটিক মায়াজম। যেমন সিস্টের বা টিউমারের যে অপারেশনগুলো আমরা জানি যে অনেক সময় এগুলো বারবার ফিরে আসে। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি যে ওষুধগুলো আপনি বললেন, বোরাক্স বা আদার্স অনেকগুলো ওষুধের নাম আপনি বললেন, এগুলো কি কীরকম ব্যয়বহুল একটু যদি বলতেন? ধন্যবাদ। যেমন ধরেন সাজের ক্ষেত্রে যদি কেউ যায়, সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল আছেই, আবার সেক্ষেত্রে নিশ্চয়তা নাই। যেমন পলিসিস্টিক সিনড্রোম, সেখানে জ্বরের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, অনেক টিউমার থাকতে পারে, চকলেট টিউমার থাকতে পারে, অনেক ধরনের টাইপের টিউমার থাকে, সিস্ট থাকে অনেকগুলি। এরকম আমরা জানি বা আমরা দেখি যে বারবারই অপারেশনগুলি করার পরে ওই একই যে তার যে পলিপ বা ওই একই যে টিউমার বারবার ফিরে আসছে, ফলে সে আর কনসেপ্ট করছে না। আয়ুর্বেদিক চিকিৎসা খুবই অল্প ব্যয় সাপেক্ষ,
এবং খুব ইফেক্টিভ। অনেক ওষুধ আমাদের আছে, ফলে যদি ওষুধ আলোচনা করা যায়, অনেক ওষুধ আলোচনা করা যায়, কারণ এক দুইটা তো ওষুধ না। সেক্ষেত্রে বংশগতভাবে থাকলে আমরা থুজা মেডোরিনামের মতো ওষুধ ব্যবহার করতে পারি, সেখানে ফসফরাসের মতো মেডিসিন ব্যবহার করতে পারি। আবার কারণগত দিক থেকেও বলতে পারি, মেডিসিনের দিক থেকে যদি বলি, কিছু ওষুধ আছে, যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কারো মানসিক কোনো কষ্ট বা মানসিক কোনো ট্রমা, হয়তো বা তার হতে পারে কোনো বিচ্ছেদ বা কোনো নিকট আত্মীয় মৃত্যুবরণ, অথবা এরকম কোনো, অথবা পারিবারিক অশান্তির জন্য অনেক তার যে মানসিক যে কষ্ট, যে যন্ত্রণা, এই কারণে কিন্তু তার অনেক সময় আছে যে সেক্সুয়াল যে অর্গানগুলি আছে ইফেক্ট পড়ে, ফলে সেখানে সিস্ট, টিউমার মতো সমস্যা হয়, বন্ধ্যাত্বের মতো সমস্যা চলে আসতে পারে। মাইন্ড উপর কোনো প্রভাব বা কোনো কষ্ট, কোনো যন্ত্রণা কিন্তু তার যে শরীরের যে সফট অর্গানগুলো আছে সেখানেই পড়ে, ফলে এই ধরনের সমস্যা আবার আমরা দেখতে পাই। তো স্যার এর পর্যায়ে আরেকটা জিনিস জানবো যে আমরা তো জানি হোমিওপ্যাথি সবসময় ওষুধ দিয়ে ছেড়ে দেয় না, সাথে কিছু ব্যবস্থাপনা সবসময় রাখে। তো এই ক্ষেত্রে ওষুধের সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে আমরা জানলাম, ব্যবস্থাপনা হিসেবে আপনারা বন্ধ্যাত্বের জন্য সাধারণত কি সাজেস্ট করে থাকেন? আচ্ছা, ধন্যবাদ। যে কোনো চিকিৎসা ক্ষেত্রেই শুধুমাত্র যে ঔষধ দিলেই হবে না, বা যে কোনো সার্জিক্যাল বা যে কোনো ট্রিটমেন্ট করলেই হবে না, সেখানে ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর, কিছু ব্যবস্থাপনা আছে। সে রুগীর করণীয় কী? চিকিৎসক যেমন রুগীর জন্য তিনি ঔষধ নির্বাচন করছেন, রুগীকে ঔষধ দিচ্ছেন, তেমনি চিকিৎসককেও সাহায্য করতে হবে রুগীর, তাকেও কিছু সহযোগিতা করতে হবে। যেমন তার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, নর্মাল লাইফ স্টাইল তাকে করতে হবে, ধর্মীয় অনুশাসন যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে উগ্রতা, ধরেন ফাস্টফুড অথবা যে অতিরিক্ত যে আর্টিফিশিয়াল যে খাবারগুলি আছে সেগুলি বন্ধ রাখতে হবে, এবং তার ঘুম নিয়মিত ঘুমাতে হবে, হালকা ব্যায়াম করতে হবে, এবং তার যে মানসিক যে স্ট্রেস বা যে প্রেশার আছে, দুশ্চিন্তা, এবং কাজের ক্ষেত্রে এখনকার দিনে অনেক ক্ষেত্রে দেখা গেছে তার অফিসের যে চাপ, এই চাপ তাকে মেন্টাল হ্যারাস করতেছে। একটা মানে সুখ এবং শান্তিপূর্ণ একটা পরিবেশে থাকতে হবে। তো আমরা যে জিনিসটা আবার দেখি, যে কারণে কিছু সাংসারিক কিছু সমস্যা হয়, সেগুলো না হয়।